জন্মদিন পালন না করার জন্য দলকে নির্দেশ দিয়েছিলেন। আমরা সেভাবেই কোনো কর্মসূচি গ্রহণ করিনি। বিএনপির কত নেতাকর্মী এবং সারা দেশের কত মাসুম বাচ্চা, শিশু, তরুণ, কিশোর, যুবকরা নিজের জীবন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসছে। তাদের পরিবারে এখনো আহাজারি চলছে। কান্না এবং অশ্রু জলের মর্শিয়ার মধ্যে দিন যাপন করছে। সেখানে কি করে বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের নেতা তিনি তার ঢাকঢোল পিটিয়ে জন্মদিন করবেন? গণতন্ত্রের পথ চলার জন্য বাংলাদেশে কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক। আপনারা সবাই জানেন যে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্মদিন, কিন্তু জন্মদিন উপলক্ষে আমরা কোনো অনুষ্ঠান করছি না। তিনি সারা দেশে আমরা বিএনপি পরিবার এই সংগঠনটির মধ্যে দিয়ে তিনি অসহায় পরিবারের মাঝে যে যোগাযোগটা করেন, সেই কর্মসূচির অংশ হিসেবেই আজকের এই অনুষ্ঠানটি। সারা দেশের বেশ কিছু পরিবারকে এখানে নিয়ে আসা হয়েছে তাদেরকে কিছু সহায়তা দেওয়ার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি গতবারও তার জন্মদিন পালন না করার জন্য দলকে নির্দেশ দিয়েছিলেন। আমরা সেভাবেই কোনো কর্মসূচি গ্রহণ করিনি। এবারও তিনি নির্দেশ দিয়েছেন কোনো কর্মসূচি গ্রহণ না করার জন্য। আমি মনে করি যে বিষয়টি উনি গভীরভাবে উপলব্ধি করেছেন, সামগ্রিক বিষয়টি উপলব্ধি করেছেন সারা দেশকে বিবেচনার মধ্যে নিয়ে। একজন জাতীয় নেতা তার জনগণ কিভাবে থাকে, জনগণের গভীরে কি বিষয়টি অনুভূত হচ্ছে, সেটা উপলব্ধি করার ক্ষমতা যার যত বেশি, তিনি তত বড় জাতীয় নেতা, তিনি তত বড় জনঘনিষ্ঠ জাতীয় নেতা। আমার মনে হয় ওই বিবেচনায় তিনি বিশ্লেষণ করেছেন সমাজকে, রাষ্ট্রকে, গভীরভাবে অনুধাবন করেছেন সময়কে, সময়, জাতিগোষ্ঠী, রাষ্ট্র, এগুলিকে বিচার বিশ্লেষণ করেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন গত 2 বছর হলো আমরা কোনো ধরনের কর্মসূচি গ্রহণ করি না। এক, যে দেশে তার মা তার সন্তানকে বাজারে বিক্রি করে দেয় শুধু ক্ষুধা নিবৃত্তের জন্য, যে দেশে কোনো ব্যক্তি তার কিডনি বিক্রি করে দেয় পরিবারের ক্ষুধা নিবারণের জন্য, সেই দেশের একজন নেতা, জনঘনিষ্ঠ এবং জনপ্রিয় নেতা, তিনি কি করে তার জন্মদিন করবে? কত মানুষ অসুস্থ, কত মানুষ ক্ষুধার্ত। জুলাই আন্দোলন তার আগের পূর্বাপর বিএনপির কত নেতাকর্মী এবং সারা দেশের কত মাসুম বাচ্চা, শিশু, তরুণ, কিশোর, যুবকরা নিজের জীবন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসছে। তাদের পরিবারে এখনো আহাজারি চলছে। কান্না এবং অশ্রু জলের মর্শিয়ার মধ্যে দিন যাপন করছে। সেখানে কি করে বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের নেতা তিনি তার ঢাকঢোল পিটিয়ে জন্মদিন করবেন? এই সমস্ত বিষয়গুলি উনি চিন্তা করেছেন এবং সুস্পষ্টভাবে বলেছেন যে এইভাবে বলে দেন যে কোনো আড়ম্বরপূর্ণ কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না। আজকে 20 নভেম্বর আমরা অসহায় মানুষের মাঝে কিছু তার পক্ষ থেকে কিছু সহায়তা দেওয়া হচ্ছে। তো এই উপলব্ধি যিনি করতে পারেন, তিনি তো জনগণের সবচেয়ে আদৃত এবং অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় হিসেবেই তিনি জনগণের মাঝে পরিচিত পাবেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তার জনপ্রিয়তা লাভ করবে। এইটাই যে একজন রাজনৈতিক নেতা, তিনি তার মধ্যে যদি মানবিক গুণাবলী না থাকে, তাহলে সে যত কথা বলুক আর বিভিন্ন জনপ্রিয় কর্মসূচি দিয়ে ক্ষমতায় আসুক, ক্ষমতা আসতেও পারে, অনেকে এসছে পৃথিবীতে, হিটলারের দৃষ্টান্ত আছে, মুসলিনের দৃষ্টান্ত আছে, ওরা কিন্তু গণতন্ত্রের পথে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় এসছে। কিন্তু তার ভিতরে মানবিকতা ছিল কিনা এটা সন্দেহ। এটা সে সময় কেউ যাচাই করেনি। তিনি 5ই আগস্টের পর থেকে নয়, তার আগে আমরা বিএনপি পরিবার রুম্মনের এবং মিথুনের নেতৃত্বে যে প্রতিষ্ঠা করেছিলেন, এটা কিন্তু 5ই আগস্টের আগে এবং তারও আগে
2009 সাল বা 8 সালে শুধু বিএনপির নেতাকর্মী নয়, যারা বিএনপি করে না এই সমস্ত পরিবার আজকেও আছে, তারা যেমন গুলিতে আহত আছেন, নিহত পরিবার আছেন এবং অসহায় পরিবার আছে যারা বিএনপিও করে না। তিনি তো জাতীয় নেতৃত্বের জায়গায় আছেন, তো তিনি শুধু দল নিয়েই চিন্তা করেন, দলের নেতাকর্মী নিয়ে চিন্তা করেন, তাহলে তিনি জাতীয় নেতার আসরে থাকবেন না। এই বৈশিষ্ট্যটি তার মধ্যে নেই। দীর্ঘদিন আজকে বিএনপি তো রাষ্ট্র ক্ষমতার বাইরে, কিন্তু একটা সোশ্যাল ওয়েলফেয়ারমূলক, কল্যাণমূলক রাষ্ট্র গঠনের যে চিন্তা এবং তার জন্য যে কাজ, তার কিছু বৈশিষ্ট্য এখন থেকেই আমরা তারেক রহমানের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে থেকে আমরা পাচ্ছি। আজকে এই ধরনের ইতিবাচক কাজগুলো হচ্ছে বলেই আজকে মানুষের যে প্রত্যাশা সেগুলো কিন্তু ফিরে আসছে। নিপীড়িত নির্যাতিত যারা করেন, অন্যায়ভাবে যারা ক্ষমতা ধরে রাখতে চান, তারা কিন্তু একটা পর্যায়ে পরাজিত হন। আর যারা ভালো এবং মঙ্গলদায়ক কাজ করেন মানুষের জন্য, নিশ্চয়ই তার ভালো কাজটি সেটাকে একবার বাধা প্রদান করে আটকে রাখলেও সেটা ফিরে আসে। তার প্রমাণ আজকে সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় দিয়েছে। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ছিল যে বাংলাদেশের যে গণতন্ত্রের যে চর্চা এবং অনুশীলন, তার একটা প্রাণ ভোমরা। এই প্রাণ ভোমরাকে হাতে টিপে শেখ হাসিনা মৃতপ্রায় টিপে মেরেই ফেলেছে। সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেরে ফেলার কারণটা, তিনি ক্ষমতাকে চিরস্থায়ী করবেন, পাকাপোক্ত করবেন, আজীবন বাংলাদেশের মহারানী হিসাবে তিনি রাজত্ব করবেন, এই কল্পনা নিয়ে তিনি আদালত সাজিয়েছেন, তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে সাজিয়েছেন, তার দল তো সাজানোই আছে, সমস্ত পদ্ধতিগুলোকে তিনি ব্যবহার করেছেন। এমনকি তার দলের মধ্যে থেকেও কেউ বিরোধিতা করেছিলেন যে কয়েক টার্মের জন্য তত্ত্বাবধায়ক থাক, সুরঞ্জিত সেনগুপ্ত, এই যে আজকে মেনন টেনেন, এরাও বলেছিল। শেখ হাসিনা কারো কথা শুনেনি। এমনকি তল্পি বাহক একজন প্রধান বিচারক, সেও পর্যন্ত বলেছে 2 টার্মের জন্য রাখা যেতে পারে তত্ত্বাবধায়ক। তারপর রিটায়ারমেন্টে চলে গেলেন। তার বাড়িতে তাকে তো আর ধমক দিতে হয় না, সে তো নিজেই খয়ের খা, শেখ হাসিনার নুন খাওয়া একজন মানুষ, ক্রমাগতভাবেই গুণ গেয়ে যায় খায়রুল হক। তিনি বাড়িতে তার সেই হাফ রায় দেওয়া সেই কাগজপত্র নিয়ে এসে ওটাকেও তুলে দিয়েছে। কি করেনি একটা দেশকে নিয়ে, যে কি খামখেয়ালিপনা হয়েছে, কি যাচ্ছে তাই ভাবে দেশকে চালানো হয়েছে। সেখান থেকে চলে গেল, কিন্তু আজকে সেটার পুনর্বহাল। গণতন্ত্রের পথ চলার জন্য বাংলাদেশে কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক এবং আবারও গণতন্ত্রকে প্রাণবন্ত করার জন্য এবং গণতন্ত্রের যে আমি যে প্রাণ ভোমরার কথা বললাম, সেই প্রাণ ভোমরাটা আবারও পুনরুজ্জীবিত হলো আজকের এই রায়ের মধ্যে।